আশা করতেছেন ফিলিস্তিন মুক্ত হয়ে যাবে, সবাই এক হয়ে যাবে, এটা কি হয়? আচ্ছা এবার চিন্তা করেন, তারপরেও ধরলাম অলৌকিক ভাবে যে কোনো না কোনো ভাবে আমরা সবাই চেষ্টা করবো তবে করা ইসরায়েলের উপর আক্রমণ করা, সেই কাজটা কি কেউ করতে সাহস পাবে? হ্যাঁ, ইসরায়েলের উপর আক্রমণ করা, কথা কথা পাকিস্তান বলেন আমাদের নিজস্ব কিছু প্রযুক্তি আছে, যেমন নিজস্ব অস্ত্র কারা বানায় মুসলিম বিশ্বের মধ্যে, তুরস্ক বানায় কিছু, তুরস্ক যদি একটা অংশ তারও পুরোপুরি স্বাধীন করতে পারে না, পাকিস্তান কিছু বানায়, কেমন ইন্দোনেশিয়া তো অনেক দূরে, এত দূর থেকে ইসরায়েল অ্যাটাক করাও কঠিন। তো পাকিস্তানের ধরলাম নিজস্ব অস্ত্র আছে বা ইরানের আছে, এখন ইরানের যদি কখনো চেষ্টা করে যে আচ্ছা যাক আমি ভুল ভ্রান্তি স্বীকার করে আমি পুরোপুরি ইসরায়েলের উপর আক্রমণ করতে যাব, সে কি আপনাকে যদি বসানো হয় ইরানের গদিতে আপনি কি পারবেন? কেউ জানছে না, বুঝতেছে আমি কিছু একটা লুকাচ্ছি। হ্যাঁ পারবেন না কেন? কারণ ইসরায়েলের কাছে এমন কিছু একটা আছে যেটা দিয়ে আপনার সারা দেশ ধ্বংস হয়ে যাবে, সেই জিনিসটার নাম কি? পারমাণবিক বোমা। সেই জন্য কেউ ইসরায়েলের উপর পুরোপুরি অ্যাটাক করতে চায় না, ভয়ে থাকে। সেটাই হচ্ছে কি যে মূল ভয়। হ্যাঁ অ্যাটাক করতে গেলে যদি দুইটা পারমাণবিক বোমা মেরে দেয়, ঢাকা শহরে যদি দুইটা মেরে পুরো ঢাকা শহর শেষ হয়ে যাবে, তখন এত বড় রিস্ক কোন দেশ নিবে আরেকজনের জন্য? আমাদের তো পারমাণবিক বোমা নেই, পারমাণবিক বোমা আছে কার? পাকিস্তানের। কিন্তু পাকিস্তানে যে মিসাইল সেগুলোর রেঞ্জ 2500 কিলোমিটার, অর্থাৎ পাকিস্তানের আশেপাশে খালি থাকবে। এর চেয়ে বড় রেঞ্জে মিসাইল বানাতে গেলে আমেরিকা থেকে আসবে নিষেধাজ্ঞা, না এত 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 বড় মিসাইল বানাতে পারবে না। ইসরায়েল পর্যন্ত আসে এরকম কোনো মিসাইল কাউকে বানাতে দেয় না, আশেপাশে রিস্কি দেশ যতগুলো আছে। তো পাকিস্তানের পারমাণবিক বোমা যেটা সেটাও আমাদের কোনো কাজে লাগবে না ইসরায়েলের বিরুদ্ধে। আপনি যদি বাংলাদেশের প্রধান বানায় দেওয়া হতো এবং বলতো যে হ্যাঁ এবার ইসরায়েল আক্রমণ করো, আপনি কি দিয়ে আক্রমণ করতেন? আপনি কি যুদ্ধ বিমান পাঠাতেন? একটা যুদ্ধ বিমানের রেঞ্জ F-35 পৃথিবীর সবচেয়ে সেরা যুদ্ধ বিমানের রেঞ্জ হচ্ছে 2172 কিলোমিটার। সেখানে ইসরায়েল তেল আবিব হচ্ছে আমাদের থেকে 5480 কিলোমিটার দূরে। পৃথিবীর কোন যুদ্ধ বিমান এত দূরে যায় কি অ্যাটাক করে আসতে পারবে? যুদ্ধ বিমানের রেঞ্জ ছোট হয়। তা আপনিও কিছু করতে পারতেন, আপনি কি জাহাজ পাঠাইতেন? ও তো অ্যান্টি শিপ মিসাইল আছে, আপনি জাহাজ ফুটাই দিত, সে জাহাজ উড়াই দিত, আপনি পারতেন না। আপনি কি লোক পাঠাইতেন? আপনি কোন দিক দিয়ে লোক পাঠাবেন? ভারতের উপর দিয়ে? আপনি নিজে যদি এই দেশের প্রধান হইতেন আপনি কি করতেন? একটা বার চিন্তা করেন, কিছু কি করার ছিল? হ্যাঁ, আপনাকে যদি বলা হয় আগামী 30 বা 40 বছর তোমার ক্ষমতা সুসংহত, তাইলে একটা কিছু প্ল্যান করা যায়, তাই না? কি বানাইতে হবে সবার প্রথমে? পারমাণবিক বোমা। ঠিক, পারমাণবিক বোমা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ একটা মানে বিষয়। কেন? কারণ গত 80 বছরে যার হাতে পারমাণবিক বোমা ছিল তার উপর কেউ অ্যাটাক করেনি। তো পারমাণবিক বোমা যে দেশ বানাই ফেলতে পারছে সেই দেশের জন্য শান্তি নিশ্চিত হয়ে গেছে, কারণ প্রত্যেকে ভয় পায় যদি সে মেরে দেয়। সেই জন্য গত 80 বছরে পারমাণবিক বোমা যার হাতে আছে তার উপর কেউ কোনোদিন অ্যাটাক করে নাই। এই যে ভারত পাকিস্তান এতবার যুদ্ধ লাগতে যায়, লাগে না কেন? একটা কারণ, খালি বারবার দুইজনের কাছে পারমাণবিক বোমা আছে, যুদ্ধ করে বুদ্ধিমানের কাজ না, যুদ্ধ করে না। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন কিন্তু যুদ্ধ করে নাই, কেন? পারমাণবিক বোমা। একই কারণে যার হাতে পারমাণবিক বোমা আছে ওর উপর কেউ আক্রমণ করে না, এটা হচ্ছে দুনিয়ার নিয়ম। তো তাইলে আমাদের সবার প্রথমে বানাতে হবে কি? এখন যাদের পারমাণবিক বোমা আছে এই বোমাটা তো ক্ষেপণাস্ত্র দিয়ে পৌঁছাইতে হবে দূর পর্যন্ত। সেজন্য বোমাটার আকৃতি কি ছোট করে আনতে হয়। বোমা যদি ছোট না হয় তাহলে মিসাইলের উপরে যে ওই ওয়ারহেড ওটা কিন্তু ফিট করে না। তো প্রথমে পারমাণবিক বোমা বানাতে হবে, তারপর এটাকে ছোট করতে হবে, ছোট করার পর ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। ওই ক্ষেপণাস্ত্র রেঞ্জ তৈরি বাড়াইতে বাড়াইতে 10,000 কিলোমিটার যদি নিয়ে যাওয়া হবে, সেদিন বাংলাদেশ বলতে পারবে বা কোনো মুসলিম দেশ বলতে পারবে হ্যাঁ আমরা আজকে স্বাধীন হয়েছি। তার আগ পর্যন্ত আমি স্বাধীনতা কি চোখে দেখি না। এই স্বাধীনতা কি অফেন্সের স্বাধীনতা নাকি ডিফেন্সের স্বাধীনতা? ডিফেন্সের স্বাধীনতা। কারণ আমার উপর কেউ আক্রমণ করবে না, কিন্তু আমি অন্যের উপর আক্রমণ করতে সক্ষম হওয়ার জন্য আমাকে আরো অন্যান্য প্রযুক্তি লাগে। আচ্ছা ঠিক আছে, এখন কেউ যদি পারমাণবিক বোমা বানাইতে চায় তাহলে তার উপর কি হয়? অ্যাটাক হয়, তাই না? যেমন ইরানের যে পারমাণবিক ইয়েগুলো আছে, চুল্লিগুলো আছে, ওগুলোর উপর কি একাধিকবার অ্যাটাক হয়েছে। তো বাংলাদেশে যদি বানাইতে হয় বাংলাদেশের উপরও অ্যাটাক হবে। তো এই জন্য আমাদের কি লাগবে? এয়ার ডিফেন্স সিস্টেম, যেন কোন বিমান আসলে এটাকে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে আমরা ধ্বংস করতে পারি। তো সবার আগে লাগবে কি? রাডার আর অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, তারপর লাগবে অ্যান্টি শিপ মিসাইল, তারপর লাগবে পারমাণবিক বোমা, এটাকে ছোট করতে হবে, ক্ষেপণাস্ত্র আগে আনতে হবে, তারপর আমাদের সাবমেরিন লাগবে যেটা হচ্ছে কি যে উপর দিয়ে অ্যাটাক করলে মাটির নিচ দিয়ে গিয়ে ওখানে যে অ্যাটাক করে আসতে পারে, তারপরে আর কেউ আমাদের অ্যাটাক করবে না।
তখন আমাদের একটা ইয়ে হবে, কথা বলা, এই তুমি মারলা কেন, শেষ করে দিব। তখন ভয় পাবে, ওরে বাবা তুই তো শেষ করে দিতে পারে। এখন আমি বললাম এই শেষ করে দিব, আচ্ছা ঠিক আছে। উপরে টিকটিকি কি আমি ভয় পাই? তো আমাদের অবস্থা তো এরকম। তো সে আস্তে আস্তে করে ফিলিস্তিনিদের জবাই করতেছে, আর আমরা তাকায় তাকায় দেখতেছি, সে জানে এটা ছাড়া কিছু করতে পারবো না। সে পুরো নিশ্চিত হয়ে মাঠে নামছে যে আমি একটা একটা করে ধরবো আর জবাই করবো, তোরা তাকায় তাকায় দেখবি আর কানবি, কেউ কিছু করবে না বা কেন করতে পারতেছে না। আমি পুরো বুঝাই দিলাম তো ইসরায়েল উপর অ্যাটাক করতে পারবে এরকম কোন মুসলিম শক্তি আছে? তখন পর্যন্ত যে আলোচনা বললেন কি মনে হয় আছে? পাকিস্তানে নাই, বললাম তো ক্ষেপণাস্ত্র অত দূর যায় না, পাকিস্তানের যুদ্ধ বিমান অত দূর যেতে পারবে না, নাই তো। পাকিস্তান ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বললাম নেই মাত্র 2,500 কিলোমিটার, এটা সর্বোচ্চটা। যেখানে ইসলামাবাদ থেকে তেল আবিব হচ্ছে 4,813 কিলোমিটার, হলো না। সিরিয়া কিছুটা হয়তো করতে পারতো, কিন্তু সিরিয়ায় নতুন সরকার আসার পর টানা 7 দিন ইসরায়েল বম্বিং করে তীরে তীরে ধ্বংস করে দিয়েছে। সিরিয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করছে, সিরিয়ার বোমা ডিপো ধ্বংস করছে, সিরিয়ার কারখানা ধ্বংস করছে, অস্ত্র, সিরিয়ার গবেষণাগার ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। এখন এই এই পূর্বের অবস্থাতে যাইতে তার 30 বছর লেগে যাবে, যে অবস্থাতে দেশটাকে পাইছিল। এবং সিরিয়াতে এর আগে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম ছিল, সেই জন্য সিরিয়াতে আগে অ্যাটাক করতে ভয় পাইতো। যে মুহূর্তে রাশিয়ার সাপোর্ট নিয়ে গেছে, পুরো আকাশ উন্মুক্ত হয়ে গেছে। ফিলিস্তিনে আমরা কি পাঠাই? আমরা খাওয়া পাঠাই, টাকা পাঠাই, কিন্তু ফিলিস্তিনিদের আসলে কি দরকার? ওইটা কিন্তু পাঠাইতে পারতেছে, ওইটা না পাঠালে লাভ হচ্ছে না। আমি আপনাকে পিটাইতেছি, পিটাই পিটাই শেষ করে ফেলতেছি, আর আপনি মুখের মধ্যে একটু পানি ঢেলে দিচ্ছেন। হোয়াটস দ্য ইউজ অফ ইট? এমনি তো মরবো, অমনি মরবো না, হয়তো কিছুদিন বাঁচায় রেখে মারতেছ। তো এই এই অবস্থাতে সিরিয়ার দুঃখিত ফিলিস্তিনের প্রথমে দরকার এয়ার ডিফেন্স সিস্টেম, যেন তাদের আকাশে বিমান না আসতে পারে। কেমন রাডার এয়ার ডিফেন্স সিস্টেম। এখন কোন মুসলিম দেশ কি রাডার এয়ার ডিফেন্স সিস্টেম বানাইতে পারে? আবার দিলাম ধ্বংস করে, না, শেষ করে দিছি। না, একটা আশা ছিল, এটাও শেষ করে দিছি। এয়ার ডিফেন্স সিস্টেম বানাইতে পারে কে? চীন পারে, রাশিয়া পারে, আমেরিকা পারে, ইসরায়েলও পারে। ইসরায়েলের কাছে পৃথিবীর সবগুলো এয়ার ডিফেন্স টেকনোলজি, দূরপাল্লার, মধ্যম পাল্লার, স্বল্প পাল্লার সবগুলো আছে, এবং এটা আমেরিকার সহায়তায় হয়েছে। মুসলিম দেশ একজন একজনকে সহায়তা করতে গেলে সমস্যা হয়ে যায়। যেমন পাকিস্তানের যে পারমাণবিক বোমা বানাইছিল, সে বলছিল একবার লিবিয়া, উত্তর কোরিয়া আর ইরান, এই তিনজনের কাছে আমি প্রযুক্তিটা দিয়ে দিছি। তারপর থেকে তাকে গৃহমন্ত্রী থাকতে হয়েছে বাকি জীবন। পরে সে অস্বীকার করছে, আমি দেইনি, কিন্তু লাভ হয়নি। তো একই কারণ। আচ্ছা, তো যে পর্যায়ে ছিলাম, তো তাদের তো এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু এটা নাই। তো আমরা তো অ্যাটাক করতে পারবো না, তাদেরকে হয়তো ওইরকম বাঁচানোর কোনো উপায় দেখছি না। আরব দেশগুলোর কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেগুলো সবগুলাই পশ্চিমা শক্তির। সেজন্য আমরা দেখেছি ইসরায়েলের উপর যখন কেউ অ্যাটাক করতে যায়, তারা ওই অ্যাটাকটা ঠেকায় যায়, তাই না? মাশাআল্লাহ, ইসরায়েল আর আরব এক হয়ে গেছে, খালি ফিলিস্তিন বাদ। আচ্ছা, তো এখন আমাদের এইরকম একটা সিচুয়েশনে মুসলিমদের, আমি প্রথমে বললাম যে ইহুদিদের শক্তির জায়গাটা কি, একটা হচ্ছে যে সুদ, আর একটা হচ্ছে প্রযুক্তি ইত্যাদি। আপনাকে যদি বলা হয় যে মুসলিমদের শক্তির জায়গাটাই, মুসলিমদের শক্তির জায়গা হচ্ছে কি যুদ্ধের যে চেতনা, মুসলিমদের যে ত্যাগের মানসিকতা, এবং সব তার চেয়ে বড় হচ্ছে আল্লাহ আমাদের সাথে আছে। এটা হচ্ছে আমাদের বড় শক্তির জায়গা। আল্লাহ আমাদের সাথে আছে মানে এই না, যখন মুসা আলাইহিস সালাম বলছে জেরুজালেম আক্রমণ করো, বনী ইসরাইল তোমাদেরকে এই দখল করবো, তখন বললো মুসা তুমি আর তোমার রব গিয়ে অ্যাটাক করা, ওখানে দুর্ধর্ষ জাতি আছে, আমরা যাবো না, এখানে বসে থাকলাম। আমাদের অবস্থা হচ্ছে এরকম। এটা আমাদের সবচেয়ে দুর্বলতা, যে আমরা দোয়া করি তসবিহ আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। মুসা জাতি তো এটাই বললো, মুসা আলাইহিস সালামের জাতিকে বলছে আমি আল্লাহর আনুগত্য করলাম না, আমি আল্লাহর কাছে দোয়া করবো না তোমার জন্য, কিছুই বললো না। কিন্তু ওগুলা তাহলে আমরা এখানে বসি, তুমি তোমার মধ্যে যুদ্ধটা করে আসো, আমরা পারলে একটু দোয়া টোয়া করি বা কিছু, আমরা তো ওইটাই করতেছি। লস এঞ্জেলেসে আগুন হয়, আমাদের উল্লাসের শেষ নাই। লজ্জা লাগে না যে আমরা নিজের একটা মেসেজ কাটিতে আগুন দিতে পারি নাই? কি হয়েছে, আগুন তো নিভে গেছে। 100 ভূমিকম্প চলে যাবে। আপনি কি অপেক্ষায় আছেন যে এখানে আপনার ঈসা আলাইহিস সালাম চলে আসবে, তারপরে এগুলো সব ধ্বংস করবে? তো তাহলে আপনি তো মুসার জাতিই হইলেন। ওরা বলছে মুসা তুমি আর তোমার রব যে লড়াই করো, আমি বলছি ঈসা তুমি আসো, তুমি আর তোমার রব মিলে লড়াই করো। তো আমাদের প্রথমে সার্বভৌমত্ব, নিরাপত্তা, সেটা দরকার। তারপরে যে অস্ত্র প্রযুক্তি আছে সেটা দরকার, এবং প্রযুক্তি তো অনেক পিছিয়ে আছে।
সবশেষে বাংলাদেশকে নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের জন্য আসলে ফিলিস্তিনে অ্যাটাক করা বা ফিলিস্তিনের জন্য পৌঁছানো মোটামুটি আগামী 30 বছর হয়তো সম্ভব না, এতটুকু বুঝে গেছেন, তাই তো? বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ কি? একটা জিনিস চিন্তা করেন, গাজা হচ্ছে একমাত্র দেশ যেটা হচ্ছে যে সব দিক থেকে শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরাও করা, আর একদিকে একটু সমুদ্র আছে, তাই না? এরকম আরেকটা মুসলিম দেশ আছে, সেই দেশের নাম কি? সবাই জানে দেখি। এবং বাংলাদেশের ভারতের প্রযুক্তির মধ্যে কে বেশি পিছিয়ে আছে? এই যে এতগুলো অস্ত্রের নাম বললাম, এর বেশিরভাগই ভারতের কাছে চলে আসছে। ভারতের কাছে পরমাণু অস্ত্র আছে, ওই মিসাইল আছে যেটা বাংলাদেশে আসতে পারে। ভারতের কাছে ওই সাবমেরিন আছে যেটা মিসাইল নিক্ষেপ করতে পারে। অনেকে বলবে যে সাবমেরিন থাকলে কি সুবিধা? সাবমেরিন হচ্ছে কি সাগরের নিচ দিয়ে যায়, রাডারে ধরা পড়ে না, দেশের কাছে এসে মিসাইলটা মেরে দিয়ে চলে আসে। এটা হচ্ছে কি যে দুর্ভেদ্য একটা অস্ত্র। ওইটাও তার কাছে আছে, এবং সম্প্রতি সে হাইপারসনিক মিসাইলও তৈরি করতে পেরেছে, যেটা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও ওইভাবে ধ্বংস করা যায় না। আমরা কি করছি? কান্নাকাটি, হাত-হুতাশ, ঝগড়া, মারামারি। এমন করলে হবে? আজকে আমি যদি এখানে বলি হয় সরিয়ে নয় সাত, আপনারা চিৎকার করে উঠবেন আল্লাহু আকবার। এটার মূল্যটা সেদিন আমি অনুভব করব, যেদিন আমাদের বিমানের ইঞ্জিন গুলা হুইসেল বাজাবে, যেদিন আমাদের মডেল গুলা বেজে উঠবে, যেদিন আমাদের দেশের মধ্যে গবেষণা অস্ত্র নিয়ে যেদিন আমাদের রকেট আকাশে উঠবে, সেদিন আমি বিশ্বাস করবো যে দুনিয়ার একটা কোনায় ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে, হয় সরিয়ে নয় সাদা। যেদিন আমাদের পারমাণবিক বোমা হবে, যেদিন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম হবে, যেদিন আমাদের ওই সাবমেরিন গুলো হবে যেগুলো অ্যাটাক করে আসতে পারবে, সেদিন আমি চিৎকার শুনবো, হাত ধুয়ে আমি চিৎকার করতে হয় সরিয়ে নয় সাদা। ওই চিৎকারটা আমি শুনতে চাই। কণ্ঠের চিৎকার তো কণ্ঠেই এখানে শেষ। ধরেন আপনি এখানে সামনে 10টা মাইক দিলেন, চিৎকার করলেন হয় সরিয়ে নয় সাদা, সারাদিন চিৎকার করলেন, ক্লান্ত হয়ে বাড়ি চলে গেলেন। 1 বছর পর আসবেন, কি দেখবেন? কোনো পরিবর্তন দেখবেন? তাহলে মুসলিম দেশগুলো যদি একই কাজ করে, পরিবর্তন কি হবে? আজকে আমাদের দেশের সরকাররা ইহুদি যে সিস্টেম, যে মানি সিস্টেম, এগুলোর কাছে জেনে তাদের যে প্রযুক্তি, এগুলো ছাড়া চলতে পারে, তাদের প্রযুক্তিতে কত কিছু, এবং কিভাবে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, ব্যবসা ওয়ার্ল্ড এবং প্রযুক্তি ওয়ার্ল্ড একসাথে মিলিয়ে রেখে চলে, এই সব কিছুর কোনোটাতে আমাদের হাত নাই। একটা ছেলেকে যদি বলি, আচ্ছা তোমার তো মনে এই কাজে ভালো, এটার পিছনে টানা 10 বছর থাকো, তো না ভাই আমি জীবন দিতে প্রস্তুত। জীবন দিতে প্রস্তুত? 10টা বছর একটা কাজ করতে পারো না? তোমার যে শত্রু মিডিয়া, তার কাছে তো পৃথিবীর সেরা ফটোগ্রাফার গুলো আছে, তার কাছে তো সেরা রাইটার গুলো আছে, ওরা তো 10-15 বছর ধরে দেখে তৈরি করেছে। আর তোমাকে কিছু করতে বললে 10 ঘন্টাও মনোযোগ রাখতে পারো না, খালি ভাই জীবন দিয়ে দিব। তো দাও, জীবন দিচ্ছে তো, জীবন দিচ্ছে তো। আমাদের তো কোনো গোল অ্যাম্বিশন, নিজেকে তৈরি করার কোনো রাস্তাই নাই। আজকে আমি যে কথাগুলো বলছি, এগুলোর জন্য কম করে 15 বছর তো পড়াশোনা করতে হয়েছে, তাই না? তখন তো ডাইনে বামে তাকানোর সুযোগ পাইনি। আপনারা এক একজন এক একটা কাজ ভালো লাগবে ওটাতে তৈরি করবেন। এবং বাংলাদেশে যারা এই ধরনের অস্ত্র তৈরি করছে, ওদেরকে আমি বাংলাদেশ মিলিটারিকে সাপ্লাই দিচ্ছে, তারা হ্যাঁ বৈধভাবে করছে, তারা তো এই দেশটা আগে নিয়ে যাচ্ছে। এই ধরনের কাজ আপনিও করেন, তাই না? আপনার এক একজন এক একটা কাজে ভালো করবে। তো যদি কোনো কাজে ভালো না করে খালি জীবন দিতেই ভালো পারি, তাহলে কি মুসলিম জাতি কি শক্তিশালী হবে? জীবন তো দিতেই হবে, কিন্তু জীবন যে শুধুমাত্র দিতে পারলেই সেটা না। আপনার জীবনটা যদি 30 বছর পৃথিবীতে বাঁচতে থাকে, 30 বছরের জীবন একটা কাজে দেন, ইনশাল্লাহ একটা পরিবর্তন তুলে আনতে পারবেন। হয়তো আমি আমার জীবনের একটা অংশ দিচ্ছি বলেই আজকে কথাগুলো বলতে পারছি, এবং আপনারা শুনতে পারছেন। আপনারা ঠিক করেন আপনার চয়েস কি, আপনার ভালো লাগা কি, এবং পৃথিবীতে আপনার যাওয়ার কি, কোন জিনিসটা আপনার না থাকলে আর কেউ দিতে পারতো না, এবং কোন জিনিসটার কারণে আপনি দুনিয়াতে একটা পরিবর্তন আনতেছেন। তো এই ছিল আজকে বলার জন্য। আপনারা দোয়া করবেন বাংলাদেশ যেন গাজার মতন আরেকটা পরিস্থিতি না হয়, সেটার জন্য যেন আমরা প্রস্তুত থাকি, জাতি হিসেবে একতা বজায় রাখতে পারি, অন্যের দোষ ধরাচ্ছে আত্মসমালোচনা করি, এবং কিভাবে নিজে ভালো করতে পারি এবং অন্যের দেশকে, মুসলিম জাতিকে নিয়ে আগাইতে পারি, সেটা নিয়ে যেন চিন্তা করি। এটুকু ছিল বলা। ধন্যবাদ।